চলছিল, দেখছিলাম আমি লাইভে যে সাদিক কায়েমের সঙ্গে দেন দরবার চলছিল। হচ্ছে নাকি বলেন তো, কি নিয়ে তাদের এই দ্বন্দ্ব কিংবা এই নাটক? এইটা ছোট একটা ঘটনা নিয়ে মূলত। গুপ্ত হিসাব যে শব্দটা আমরা পরিচিত, যে ছাত্রলীগের ভেতরে গুপ্ত অবস্থানে থেকে শিবির গত 5-7 বছর ধরে সংগঠন করেছে, এটা ছাত্রলীগের কেউ টের পায়নি অথবা টের পেয়েও শব্দ করেনি। তো আজকে যে সব ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্ররা বা এনসিপির নেতারা যারা বড় বড় কথা বলছেন, এরা এক সময় এদের ভাষণ শুনবেন যে বঙ্গবন্ধু, শেখ মুজিব, শেখ হাসিনা, এই শব্দগুলো তারা সবসময় উচ্চারণ করতে, এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা বা শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারা সার্জিস আলমের মতো ছেলের জন্য হয়েছিল জীবনের একটা বড় আশীর্বাদ। তাদের এইসব ভিডিও কিন্তু ভাইরাল ভিডিও, তারা এগুলো বলে। তো সেই গুপ্ত অবস্থানটা এখন শিবিরের ভেতরে ছাত্রদল বা ছাত্র দলের ভেতরে শিবির, এই শব্দটা এভাবে এসছে। তো ডাকসু অফিসের ভেতরে ঢুকে ছাত্রদল নেতারা বেশ কয়েকজনরা তারা যে ওখানে গ্রাফিতি করে এসছে বা দেওয়াল লিখন করে এসেছে মোসাদ্দেকের রুমে। এখন এই এই বিষয়গুলো তো ছোটখাটো বিষয় না, বিষয়গুলো তো হচ্ছে আসলে আদর্শগত একটা বিষয়। ছাত্রদল আগাগোড়া এই 16 বছর ধরে আওয়ামী লীগ বিরোধী যে আন্দোলনটা করেছে, সেই আন্দোলনের ফসল ছাত্রদল ঘরে তুলতে পারেনি। আন্দোলনের ফসলটা চলে গেছে সব শিবিরের ঘরে, এবং শিবিরকে লেজিটিমেসি দেওয়ার কারণে ছাত্রদল শুধু না, বামপন্থী ছাত্র সংগঠনগুলোও শিবিরকে মহান একটি দল হিসাবে লেজিটিমেসি দিয়েছে, গ্রহণযোগ্যতা দিয়েছে। তারা বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়ের জীবনে কোনদিন কোনো সদস্য হতে পারেনি, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা পুরো প্যানেলে জয়লাভ করেছে, এবং সেইটাকে তারা দেখিয়ে তারা পরবর্তী প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে জয়লাভ করেছে। এখন এইটা তো হচ্ছে নৈতিকভাবে ছাত্র দলের পরাজয়। ছাত্রলীগ তো আগেই থেকেই পরাজয় স্বীকার করে নিয়ে সিনাও, তারা তো নিষিদ্ধ। তারা লুঙ্গির তলে বা পায়জামার তলে বা প্যান্টের তলে শিবির পুষে তারা যে অপরাধ করেছে সেই অপরাধের মাসুল তারা দিচ্ছে। তারা জয় বাংলা শব্দটা উচ্চারণ করতে পারে না। তাদের 1.5 মাসের শিশু সহ তাদের নারীকে জেলখানায় নিয়ে যায়, সেখানে একদিন রাখার পরে আবার দয়া করে জামিন দেয় ভাইরাল টাইরাল হওয়ার পরে। এই সবগুলো দিয়ে ছাত্রলীগ অলরেডি কাফফারা দিচ্ছে। ছাত্র দলও কাফফারা দিয়েছে গত 18 মাস ইউনূসের আমলে। তো ছাত্র দলের হঠাৎ করে মনে হলো যে না, কাফফারা দেওয়াটা অনেক বেশি হয়ে গেছে, এইবার কিছু রিটার্ন আনা দরকার। আমরা ক্ষমতায়, আমরা 213টি আসন প্রাপ্ত, আর আমাদেরকে কিনা কাফফারা দিতে হয়, কাভি নেই। এরকম একটা চিন্তা ভাবনা থেকে ছাত্রদল একটু আগ্রাসী ভূমিকা নিয়েছে। ছাত্রদল আগ্রাসী ভূমিকা নেওয়ার কারণে যারা একসময় মব তৈরি করত, সেই মোসাদ্দেকরা এখন মবের শিকার হয়েছে, থানার ভিতরে ঢুকে তাকে পেটানো হয়েছে। তো এই জিনিসগুলো হওয়াটা খুব স্বাভাবিক, এইটা রাজনীতির জন্য খুব বড় কোনো প্রশ্ন না। এইটা যেহেতু এদের প্যারেন্টস অর্গানাইজেশন দুটো নৈতিকভাবে আদর্শিকভাবে একটা কাছাকাছি অবস্থানে আছে এবং এই অবস্থানে থাকবে। ইন দ্য কেস অফ আওয়ামী লীগ, দ্য প্যানিক অফ রিটার্ন আওয়ামী লীগ, এই দুটো দল কিন্তু একটা জায়গায় থাকবে। এবং স্বয়ং স্পিকার যে বক্তব্যটি কখনো দিতে পারেন না, একটা রাজনৈতিক বক্তব্য কিন্তু স্পিকার দিতে পারেন না, দলীয় বক্তব্য। স্পিকার ভোলায় যে বক্তব্যটি দিয়েছেন গত কয়েকদিন আগে, যে রাজাকার বলি আর কম রাজাকার বলি আর বেশি রাজাকার বলি, আমরা ঠিক থাকতে হবে, তা না হলে কিন্তু আওয়ামী লীগ ফিরে আসলে কোনো রাজাকারের কিন্তু রেহাই হবে না, তাই না? এই বক্তব্যটা অ্যাজ এ স্পিকার তিনি দিতে পারেন না, তাও তিনি দিয়েছেন। তার মানেটা কি? তারা সবাই বুঝতে পারছে যে নিজেরা নিজেরা কামড়াকামড়ি করলে এর ফলাফলটা যাবে আওয়ামী লীগের ঘরে। ব্যাপারটা তো তা না। আওয়ামী লীগের ঘরে ফলাফল যাবে হচ্ছে তাদের শাসনের ব্যর্থতার কারণে। তারা ওই মূল জায়গা থেকে দৃষ্টিপাত সরানোর জন্য, জনগণের দৃষ্টি সরানোর জন্য এইসব নাটক করছে। এই ঢাবিতে যে নাটকটা হলো বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত পরশুদিন হয়েছে, এই নাটকগুলো করা হচ্ছে যে মূল যে ব্যর্থতা তাদের রাষ্ট্র চালানোর, সরকার চালানোর, সেই যে ব্যর্থতা, সেইটাকে ধামাচাপা দেওয়ার জন্য এইসব ইস্যুগুলোকে সামনে নিয়ে আসছে। আমি আমি বরং শুনেছি, ধরেন আগে ছাত্রলীগ যেহেতু ক্যাম্পাস নিয়ন্ত্রণ করতো, আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণটা
পুরো বাংলাদেশের সারা রাজনীতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তো যেহেতু 16 বছর ছাত্রলীগ নিয়ন্ত্রণ করেছে, তো এখন মানে ক্ষমতার অনুযায়ী, পালাবদল অনুযায়ী এখন তো নিয়ন্ত্রণটা ছাত্র দলের হাতে থাকার কথা, তো সেটি তো তাদের হাতে নেই। ফলে তারা অনেক রকম ভাগ বাটোয়ারা থেকে বঞ্চিত হচ্ছে। যেই ভাগ বাটোয়ারার সুবিধা ভোগ করছে শিবির, মূলত এইখান থেকে নাকি দ্বন্দ্বের সূত্র। আপনার জানা আছে নাকি? দ্বন্দ্ব তো এখান থেকে সূত্র না, দ্বন্দ্বের সূত্র যেদিন থেকে তারা জয়লাভ করেছে ওই দিন থেকেই। এত একটা মানে কি বলবো যে ভূমিধস, এত বড় একটা ভূমিধস বিজয়ের পরে ছাত্র দলের কোনো কমিটি নেই, কোনো ভার্সিটিতে ছাত্র দল কোনো সংসদে নেই, ডাকসুতে নেই, ইউকসুতে নেই, রাকসুতে নেই, কোথাও নেই। এইটা তো অপমানজনক। তো সেই দিন থেকেই তারা প্ল্যানে ছিল যে কিভাবে তারা ঢাকা ভার্সিটির দখলটা নেবে, বা জাহাঙ্গীরনগরের দখলটা নেবে, বা রাজশাহীর দখল নেবে। তো এই দখলটা নেওয়ার জন্য এখন আনঅফিসিয়ালি দিতে হবে, অফিসিয়ালি তো পারবে না। অফিসিয়ালি তো এই মুহূর্তে আবার আরেকটা ডাকসু ইলেকশন ডাকতে পারবে না। তো আনঅফিসিয়ালি নেওয়ার জন্য তারা এই যে এই চড়াও চাঁদাবাজি ব্যাপার স্যাপার, যেগুলো ভাগ বাটোয়ারার ব্যাপার যেগুলো বলছেন, এই ভাগ বাটোয়ারার ব্যাপার তো আছেই। ছাত্রদল গত 18 মাসে ক্ষমতায় ছিল না, এখন তো ক্ষমতায় আছে হচ্ছে 12 ফেব্রুয়ারির পর থেকে। তো 18 মাসে যে ক্ষমতায় ছিল না ছাত্রদল, 18 মাসে কি তাদের চাঁদাবাজি বন্ধ হয়েছিল? মোটেই ছিল না। আমরা তো এই যে ভাইরাল খবর শুনতাম যে টেম্পু স্ট্যান্ড সব জায়গায় চলে, টেম্পু স্ট্যান্ডে তারা চাঁদাবাজি করেছে, তারা বাস স্ট্যান্ডে চাঁদাবাজি করেছে, তারা জলমহাল চাঁদাবাজি করেছে, সব জায়গায় করেছে। তো চাঁদাবাজি করার ফলে যেটা ঘটছে যে এখন তারা, তাদের কাছে মনে হচ্ছে যে চাঁদাবাজি করাটা নট অনলি বিগ অ্যাচিভমেন্টটা হচ্ছে অ্যাট এনি কস্ট আমাদেরকে প্রশাসনিকভাবে ডাকসুতে ঢুকতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে হবে। তো তার জন্য কি করতে হবে? তার জন্য করতে হবে কি, এদের সাথে মারামারি করতে হবে, মারামারি করার পরে একটা পর্যায়ে যে দাবি তুলতে হবে ডাকসু নির্বাচন আবার দেওয়া হোক। তো ধরুন আপনি 3 মাস পর 6 মাস পর যদি আবার ডাকসু নির্বাচন হয়, ডেফিনেটলি ছাত্র দল জিতবে। সেটা ভোট কেটে হোক, বা জনগণের প্রত্যাশা নিয়ে হোক, বা যেভাবেই হোক তারা জিতবে। তো এইটা এখন শিবিরের কাছে একটা মর্যাদার ইস্যু। তারা জীবনে প্রথমবার সবগুলো বিশ্ববিদ্যালয়ের সংসদ দখল করেছে। আর জামাতের কাছে একটা মর্যাদার ইস্যু যে আপন মায়ের পেটের ভাই আমাদেরকে সংসদে এত সুন্দর পাশে বসিয়ে আদর করছে, বাট দ্য সেম টাইম তাদেরই বাচ্চা কাচ্চারা আমাদের বাচ্চা কাচ্চাদেরকে পেটাচ্ছে। এটা তো ঠিক না। ওই জন্য দেখবেন আপনি যে শিবির ছাত্রদল যতটুকু মারামারি করছে, ঠিক তত দ্রুত গতিতে জামাত বিএনপি পাশাপাশি বসে যাবে এটাকে মিনিমাইজ করার জন্য। যে আমরা যদি মারামারি করি, সেই তো ছাত্রলীগ আবার চলে আসবে, সেই তো আওয়ামী লীগ আবার চলে আসবে। মানে আওয়ামী জুজুর ভীতি এদের আছেই। যে আমি শুনছিলাম যে কর্মসূচি পালন করছে, এবং অনেকে বলছেন যে এর মধ্য দিয়ে সরকারকে বিপদে বা ঝুঁকির মধ্যে ফেলার এক ধরনের চেষ্টা। আপনি কি মনে করেন? না, একটা জিনিস হলো কি, জামাত তো এখানে সরকারি দল না, জামাত বিরোধী দল। তো তারা সরকারকে নানাভাবে প্রশ্নের মুখে ফেলবে, চাপের মুখে ফেলবে, ফেলতে চাইবে। এটা তো স্বাভাবিক ঘটনা। বাংলাদেশের এই যাবৎকালে যতগুলি সংসদ হয়েছে, কোন সংসদে একমাত্র আপনার এরশাদের যে গৃহপালিত বিরোধী দল ছাড়া, এরশাদ একবার আসম রক্ত বানিয়েছিল গৃহপালিত বিরোধী দল তার জাসদকে, আর পরবর্তী সময়ে তার প্রতিদান হিসেবে এরশাদ নিজে হয়েছিল গৃহপালিত আওয়ামী লীগের জাতীয় পার্টি। এই দুটো ঘটনা ছাড়া এরা তো বিরোধী দল ছিল না। তো এরা সরকার যা বলতো তার সঙ্গে হাই হাই করতো, হয় হাই করতো। তো এর পরে, এর আগে পরে আর যতবার বিরোধী দল হয়েছে, তো বিরোধী দলের ভূমিকাটা কি হবে? তারা কি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করবে না? করবে না, মাত্র যে সরকারের বয়স 2 মাস হলো, মাত্র 2 মাস 2 দিন বা 3 দিন, সেখানে যখন কেউ কেউ হুমকি দেয় যে 2 মাসের মধ্যে সরকার ফেলে দেব, এটিএম আজহারুল ইসলাম, তিনি জামাতের অন্যতম শীর্ষ নেতৃত্ব, তিনিও একদিন আগে মন্তব্য করলেন যে আওয়ামী লীগকে ফেলতে 16 বছর সময় লেগেছে, এই সরকারকে ফেলতে 16 দিনও লাগবে না। যখন এই ধরনের হুমকি আসে, তখন অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন যে তাদের পিছনে বৃহৎ কোনো আন্তর্জাতিক শক্তি আছে কিনা, এবং এই সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য বিশেষ কোনো খেলা এখনো বাকি রয়েছে কিনা, এমন আশঙ্কার কথা অনেকে বলছেন। থাকতে পারে, থাকতে পারে। কারণ ষড়যন্ত্র তত্ত্ব আমাদের দেশে
খুবই উপাদেয় একটা মানে আলোচনার বিষয়। এটা নিয়ে আলোচনা করতে সবাই খুব পছন্দ করেন, কারণ যেহেতু এটা প্রমাণ করতে হয় না, ষড়যন্ত্র তো প্রমাণ করতে হয় না, এটা নিয়ে আলাপ আলোচনা করতে অনেকে মজা পান। কিন্তু আমার কথাটা হলো কি জানেন, আমি বলি একটা একটা কথা। এক নম্বর কথা হলো, জামাতের দিক থেকে যে জিনিসটা বলা হয়েছে যে 16 দিনও লাগবে না, এটা বাগাড়ম্ব, টোটালি বাগাড়ম্ব। কারণ তারা নিজেরাও জানে যে 16 বছরের সরকার আওয়ামী লীগকে যে ফেলে দেওয়া হয়েছে, এটা জামাতের কারণে পড়ে জানে। তারা পড়ে গেছে দেশের সামগ্রিক জনগণের যে একটা ক্ষোভ ছিল ওই সরকারের উপর, সেই ক্ষোভের কারণে তাদের পতন ঘটছে। এই পতনের পেছনে এককভাবে আওয়ামী লীগ নিজেই দেয়। এই পতনের পেছনে জামাত অথবা বিএনপি মিলে আওয়ামী লীগকে ফেলে দিয়েছে, এগুলি বাগাড়ম্ব। আমরা ভাই এই দেশে ছিলাম, আমরা জানি। অথবা এনসিপি যদি বলে তারা করেছে, ওটাও বাগাড়ম্ব। পুরো জিনিসটাই জনগণ করেছে। জনগণ এত ক্ষিপ্ত হয়েছিল যে তারা আর চায়নি, এবং জনগণের সেই ক্ষোভ, সেই ক্ষোভের আগুনে হয়তো একটা স্ফুলিঙ্গ কেউ দিয়েছে, আগুন জ্বলেছে। আগুন জ্বলার পর সেই সরকারের পতন ঘটেছে। সুবিধাটা এখন সবাই নিচ্ছে, জামাতও নিচ্ছে, বিএনপিও নিচ্ছে, এনসিপিও নিচ্ছে। এরা হলো সুবিধাভোগী বেসিক্যালি। কাজেই যারা সুবিধাভোগী, তারা আরেকটা সরকারকে তারা ফালাই দেওয়ার হুমকি দেয়, তার এই হুমকির সঙ্গে তো জনগণ জড়িত না, তাদের এই হুমকির সঙ্গে তো জনগণ সম্পৃক্ত না। জামাত কোনোদিনও বাংলাদেশের বৃহত্তর মানে কি বলবো আপনার সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করতে পারে নাই, পারবেও। এখন যে 30% ভোট পেয়েছে, যেটা এটাও পেয়েছে পরিবর্তিত পরিস্থিতির কারণ। যদি এই নির্বাচনে যদি আওয়ামী লীগ থাকতো, জামাত এই ভোট পাইতো না। 30% ভোট পেয়ে মাথা খারাপ হয়ে গেছে যে আমরা বোধহয় ক্ষমতায় আইসেই গেলাম। ভাই এত সোজা না। যদি আওয়ামী লীগ থাকতো ইলেকশনে, তাহলে জামাত এই ভোট পাইতো, নাকি বিএনপি 50% ভোট পেত? এত সহজ নেই। কাজেই এইগুলি বললে তারা ক্ষমতা থেকে ফেলাই দিবে, এত সহজ না। এটা এটা ফালতু কথা। কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন, সেটা হচ্ছে যে তাদের যে ইন্টেনশনটা, তাদের ইন্টেনশনটা তারা প্রকাশ করেছে। এই ইন্টেনশনটা মানে ক্ষমতা থেকে ফেলে দেওয়ার ইন্টেনশনটা প্রকাশ করা, এটা আমার কাছে পছন্দ না। আপনি বিরোধিতা করেন, আপনি বলেন যে আপনার এই কথা আমার পছন্দ হচ্ছে না, আপনি বলেন আপনাদের কি দাবি, কিন্তু দাবি না মানলে আপনাকে ফেলে দিব। ভাই ফেলে দিতে পারলে তো আপনি ইলেকশনই পাস করতেন। ইলেকশনে পাস করছেন, পাইছেন তো সব মিলে 71। যে ওইটা হয় না। আবার দেখেন সংখ্যা, না আচ্ছা বলি না, একটু বলুন, একটু বলতে চাচ্ছিলেন। না একটু সেন্সর করলাম, বলেন অন্য প্রশ্ন করেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অন্য প্রশ্ন করি। আপনি বলছেন যে বিএনপি, জামাত কিংবা এনসিপি আওয়ামী লীগকে ফেলতে পারেনি বা পতন ঘটানি, পতনটা নিজেদের কারণে হয়েছে। জনগণ বিস্ফোরণ ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে যে 16 বছরের ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল তার একটা স্ফুলিঙ্গের সৃষ্টি হয়েছে। এই আপনার এই বক্তব্যের সঙ্গে কেউ কেউ হয়তো পুরোটা একমত পোষণ করবে, কেউ কেউ দ্বিমত পোষণ করবে। দ্বিমত পোষণ যারা করবে তাদেরটা আমি একটু বলি তাদের পক্ষ হয়ে, যে তারা আওয়ামী লীগের পতন ঘটায়নি ঠিকই, জনগণ বিক্ষুব্ধ হয়েছিল এটাও ঠিক, জনগণের আবেগকে পুঁজি করেছে এনসিপি, জামাত বা বিশেষ কোনো শক্তি, সেটির পিছনে ডিপ স্টেটের খেলা ছিল। এবং সেটি না হলে কোটা বিরোধী আন্দোলন থেকে মাত্র 1 মাসের মধ্যে, 1.5 মাসের মধ্যে কিভাবে সেটি সরকার বিরোধী আন্দোলনে রূপ নিল, এবং অনেক কিছু তো এখন বের হচ্ছে। তাহলে কি আমরা কি ওটা একেবারে অ্যাভয়েড করে যাবো ডিপ স্টেটের খেলাটি? শুনেন, খেলাধুলা অনেকই হয়, কিন্তু ডিপ স্টেট বলতে যে যে বায়বীয় প্রতিষ্ঠানটাকে আমরা বিবেচনা করি, যেটাকে বলা হয় ডিপ স্টেট কি, এই ব্যাখ্যা কিন্তু কেউ দিতে পারবে না। এক একজন এক এক কথা বলে। মানে যে স্টেট যেটা দেখা যায় তার বাইরে একটা শক্তি। এখন কোথাও কোথাও ডিপ স্টেটের সঙ্গে বৈদেশিক শক্তি জড়িত থাকে। তো এদের চেষ্টা কি হঠাৎ করে জুলাই মাসে হলো? তা না, এটা আগের থেকে চলছিল, সবকিছু আগের থেকে চলছিল। জামাতের বিরোধিতা চলছিল, বিএনপির বিরোধিতা চলছিল, এনসিপি স্টুডেন্টদের যে কোটা আন্দোলন, এটাও চলছিল, এটা নিয়ে ক্ষোভ, এটাও চলছিল। সবই আগের থেকে চলছিল। আমেরিকার ক্ষোভ, আমেরিকাকে শেখ হাসিনা বলছে আমেরিকা যাবো না, আমেরিকা থেকে কিনবো না, বলছে তো রে ভাই।
একটা থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি, সেই দেশে আমেরিকার বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে। এই গার্ডস তো লাগেন ভাই, এই গার্ডস তো শেখ হাসিনা দেখাই গেছে। এগুলো বলে তো লাভ না, শেখ হাসিনার অনেক দোষ ছিল, সেটা মানতে রাজি, কিন্তু সে তো দেশটাকে তো অপমানিত করতে চায় না অন্যদেরকে। আবার এরা বলে যে ইন্ডিয়ার কাছে নাকি দাসত্ব চুক্তি করছিল, মুক্তমুখ করছিল। কি চুক্তি করছিল এটা তো 18 মাসে অন্তর্বর্তীকালীন সরকার দেখাতে পারেনি। বরঞ্চ অন্তর্বর্তীকালীন সরকারের এক ইয়ে মানে আপনার উপদেষ্টাকে দেখলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সে একটা তালিকা দিল যে অন্তর্বর্তীকালীন সরকার এসে নিয়ে ভারতের সঙ্গে এই দাসত্ব চুক্তি বাতিল করে দিয়েছে। পরে আবার পররাষ্ট্র উপদেষ্টা বলে এগুলো নাকি ভুয়া, ওরকম নাকি কোনো চুক্তি ছিল না। তো এই তো করছে তারা, বাটপারি করছে। তো এখন সবই ছিল ভাই, অবশ্যই করি, কিন্তু আমি মনে করি যে কিছুই ঘটতো না যদি জনগণ মানে সামগ্রিকভাবে ওই সরকারের ব্যাপারে ক্ষুব্ধ না হলো। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়া গত কয়েকদিন আগেই বললো যে ডিপ স্টেটের প্রস্তাব ছিল তাদের কাছে 2028 সাল পর্যন্ত ইউনূস সরকার যাতে কন্টিনিউ করে সেই সাপোর্টই তারা দেবে এবং সেই ব্যবস্থা করবে, বিনিময়ে অনেক কিছু তারা চাইছিল। কি চাইছিল না চাইছিল সেগুলো অন্য বিষয়, কিন্তু তাকে তো এখনো পর্যন্ত কেউ জিজ্ঞাসা করলো না সেই ডিপ স্টেটের প্রতিনিধি কারা, তারা কি ধরনের খেলা খেলেছে, এখনো তারা কোনো ধরনের খেলা খেলছে কিনা। এবং বিএনপি সরকার তো একটু বোঝা উচিত যে সেই ষড়যন্ত্র হয়তো এখনো চলছে, তাহলে তাদেরকে সেইভাবে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। আপনি কি এটি প্রয়োজনীয়তা মনে মনে করেন না? আমি মনে করি, আমি আপনার সঙ্গে একমত, আমি মনে করি। কারণ এই যে কথা সে বললো, এটা কিন্তু একটা খুবই মানে চিন্তার বিষয়। কিন্তু উনি বলছেন যে ওনাদেরকে প্রস্তাব দিয়েছিল এবং সেই প্রস্তাবটা দিয়েছিল যারা তাদের বক্তব্য একরকম ছিল, সেটা উনি বলেছেন। তো আমি মনে করি যে সরকার উচিত তাকে জিজ্ঞাসা করা যে ওরা কারা ছিল। সরকারের গোয়েন্দা সংস্থার উচিত ওনাকে জিজ্ঞাসাবাদ করা যে এই ওই ডিপ স্টেট গুলো তাহলে এখনো আছে দেশে, তার থাকাটা তো নিরাপদ না একটা স্থিতিশীল সরকারের জন্য। ওরকম ডিপ স্টেটের উপস্থিতি তো নিরাপদ নয়। কাজেই সরকারের উচিত হবে জানা যে কারা সেই পার্টি, কারা সেই লোকগুলো যারা নাকি একটা সরকারকে নিয়মতান্ত্রিকতার বাইরে নিয়ে যেতে চায় এবং সরকারকে অনেকদিন ক্ষমতায় রাখতে চায়, এবং তারা কারা, এবং তাদেরকে ধরা উচিত আমি মনে করি। আর আসিফ মাহমুদ সজীব ভুইয়ার উচিত ছিল এটা জনগণের কাছে ক্লিয়ার করে দেওয়া, খালি সরকারের কাছে না, জনগণের কাছেও ক্লিয়ার করে দেওয়া উচিত ছিল। উনি কেন দেন নাই আমি বলতে পারবো না। আর অথবা আবার আরেকটা অপশন আছে, যাদের এরকম কেউই ছিল না, জাস্ট তিনি হাওয়ার উপরে মারছেন, এটাও হতে পারে। এই সমস্ত ছোটখাটো মানে কম বয়স তো অনেক কিছু তারা করে আপনার আবেগে, ওটাও হতে পারে। আমি ঠিক জানি না যে কোনটা হয়েছে, কিন্তু এটা নিয়ে আমি মনে করি সুরাহা হওয়া দরকার ছিল। তার না হয় কম বয়স। শেখ হাসিনা তো নিজেও বলেছিলেন যে এখানে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে এবং এই খ্রিস্টান রাষ্ট্র পূর্ব তিমুরের মতন যেই মডেলের অনুযায়ী করার একটা চিন্তা ভাবনা রয়েছে পশ্চিমা শক্তি, সেখানে ভারতও সেটা নিয়ে চিন্তিত। ভারতের আসাম, বাংলাদেশের চট্টগ্রামের কিছু অংশ কিংবা মিয়ানমারের কিছু একটা অংশ মিলে একটা রাষ্ট্র গঠনের প্রক্রিয়া। এবং আমরা যদি মেলাই যে পূর্ব তিমুরের রাষ্ট্রপতিকেই কিন্তু আমাদের বিজয় দিবসে অতিথি হিসেবে নিয়ে এসেছিলেন ডক্টর ইউনূস। এবং ভারতে কয়েকদিন আগে ইউক্রেনের 6 জন নাগরিক, যুক্তরাষ্ট্রের 1 জন নাগরিক, 7 জনকে অ্যারেস্ট করা হলো। তাদের কাছ থেকে কিছু তথ্য প্রমাণ তারা উদ্ধার করেছে। এবং জর্জ সরোসের বিষয়টি তো আমরা জানি যে কিভাবে এই যে যারা ধনকুবের মার্কিন বহুজাতিক কোম্পানির যারা কর্ণধার, তারা তাদের স্বার্থে কিভাবে বিভিন্ন রাষ্ট্রে খেলছে, সেই সব জায়গা থেকে আমরা কেন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বক্তব্যটি একবারে হালকাভাবে নেব? না না, আমি হালকাভাবে নিচ্ছি না, কিন্তু আমি 2-3টা অপশনের কথা বলছি যে সম্ভাব্য কি কি হতে পারে। এবং আমি চাই যে প্রত্যেকটা অপশনই খতিয়ে দেখা দরকার। সরকারের উচিত হবে তার সঙ্গে আলাপ করে জানার চেষ্টা করা যে কারা তারা, কি তারা চেয়েছিল এবং লোকগুলি কারা, এটা সরকারের উচিত। এবং মানে আর কি কি হতে পারে আমি ওইগুলি বলছি যে হয়তো এমনও হতে পারে যে সে এমনি এমনি বলছি। কারণ যদি সেটা হয়, শুনেন আমি একটা কথা বলি, যদি ডিপ স্টেট যদি একটা সরকারকে দীর্ঘদিন রাখতে চায়, তাহলে তারা কি ওই সরকারের সবার সঙ্গে আলাপ করবে? সবার সঙ্গে তো আলাপ করবে না, গুরুত্বপূর্ণ 2 জন মানে 2 জনের সঙ্গে আলাপ করবে। সেরকম ওই সরকারের গুরুত্বপূর্ণ 2 জন লোক আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এবং উনি কিন্তু বলেছেন অন্য
ইয়েদের সঙ্গে নাকি তারা আলাপ করছে। তার মানে কি ওর কথা শুনে মনে হয় যে সব উপদেশের সঙ্গে আলাপ করছে। তো এটা আমার কাছে খুব একটা লজিক্যাল মনে হয় না। সে কারণে আমি বলছি যে সে হাওয়ার উপর মারতে পারে, নিজেকে আচ্ছা, আচ্ছা। গুরুত্বপূর্ণ প্রমাণ করার জন্য মারতে পারে, আবার নাও মারতে পারে, আবার হতেও পারে। বাট আমার কথা হলো কি, এটা যার যার দিক থেকে, সরকারের দিক থেকে, গোয়েন্দা সংস্থার দিক থেকে, সরকার না যেন গোয়েন্দা সংস্থাও তো পারে ওনাকে জিজ্ঞাসাবাদ করতে। আমরা একটা ভিন্ন প্রসঙ্গে যাই, বা সেটি হচ্ছে যে সংসদে এনসিপির একজন সংসদ সদস্য দাবি তুললেন যে তাদেরকে গাড়ির সুবিধা দিতে, এবং সেটি নিয়ে নানান ধরনের সমালোচনা হলো। পরবর্তীতে এসে তারা আরেকটি প্রস্তাব করলেন যে উপজেলা পরিষদে তাদের জন্য, এমপিদের জন্য একটি আলাদা কক্ষের ব্যবস্থা করতে, অর্থাৎ তারা গিয়ে যেন সেখানে বসতে পারে। এইটিকে এখন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন যে স্থানীয় প্রশাসনের উপরে এমপিদের হস্তক্ষেপের আরো একটি নগ্ন সুযোগ সৃষ্টি হওয়ার পথে যাওয়া হচ্ছে। আপনি কি মনে করেন? আমি এটাকে ঠিক মনে করি। এমপিদের নির্বাচনের লাগে কোনো কাজ নাই ভাই। তারা ওখানকার যত উন্নয়নমূলক কাজ আছে এগুলোর উপর তারা থাকবে হলো পরামর্শ হিসেবে, উপদেষ্টা হিসেবে থাকবে। এটাই অন্যায়। ওটা করে দেওয়ার মাধ্যমে হয় কি, ওনারা আইন তৈরি করেন তো আইনগুলিকে নিজেদের মতো করে বানান। এমপি কে আপনি যত পাওয়ারফুল করবেন এলাকার কাজের জন্য, তত স্থানীয় সরকার দুর্বল হয়ে যাবে। স্থানীয় সরকারকে স্থানীয় সরকারের মতো করে চলতে দেওয়া উচিত। লোকাল গভর্নমেন্ট, এমপিরা আইন প্রণয়ন করবেন, ওনাদের কাজ হওয়া উচিত ঢাকা বসে বসে আইন প্রণয়ন করা। মাঝে মাঝে এলাকায় কিন্তু আমাদের এখানে যেটা হচ্ছে যে এমপিরাই হলো গিয়ে, যখন এমপি হন উনি ওই এলাকার রাজা হয়ে যান, ওই এলাকার সবকিছু ওনার কথা মতো চলতে হবে। তাকে তো সেটা দেওয়া হয় নাই। সে মেম্বার অফ পার্লামেন্ট, মানে সে পার্লামেন্টের কাজগুলো সে করবে। পার্লামেন্টের বাইরে লোকাল গভর্নমেন্টে তার কোনো কাজ নেই। এটা হলো 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হলো যে তার ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না বলে মৌখিক ভাবে বলেছে। এটা জামাতের লোকজনও বলছে, এনসিপিও বলছে, এবং বিএনপির লোকজনও বলছে। ট্যাক্স ফ্রি গাড়ি যে নিত, এটা তো একটা, আমি মনে করি অশ্লীল একটা কাজ ছিল, অশ্লীলতম কাজ একটা। যে যেখানে আমাদের, সেটা আমাদের সাংবিধানিক, সংবিধান লঙ্ঘনের সামিল আমি মনে করি। সংবিধান বলা হয়েছে রাষ্ট্রের সকল নাগরিকের সমান অধিকার থাকবে। আমি একটা গাড়ি কিনলে আমাকে ট্যাক্স দিতে হবে, এমপি হলে পুরো ট্যাক্স দিতে হবে না কেন? সে দেশের নাগরিক না, কেন তাকে ট্যাক্স দিতে হবে না? তবে এর হাসান চেয়ে আব্দুল্লাহ অশ্লীল হয় না। তার এই বক্তব্যের সপক্ষে যুক্তি তুলে ধরেছেন। তিনি বলেছেন যে আমি ট্যাক্স ফ্রি গাড়ির কথা বলিনি, আমি বলেছি, মানে পরবর্তী দিনে সংসদে তিনি আমি বলি, বলেছেন। আপনি শোনেন, যুক্তি মানে কি? আপনি আমাকে যদি মনে করেন একটা চুরি করতে গেলাম, আপনি আমাকে হাতে হাতে ধরলেন, তারপরে আপনাকে আমাকে যদি আধা ঘন্টার সময় দেন, আমি আমার চুরির পিছনে যুক্তি দিতে পারবো। যুক্তি দেওয়ার কোনো সমস্যা না, যুক্তি সবাই দিতে পারে। উনি যেটা বলেছেন সে এটা আমি বলি, উনি ট্যাক্স ফ্রি গাড়ি চান নাই। আমি বলছি চান নাই, চান নাই, ওই আলোচনা আমি আসতেছি একটু পরে। আমি মূল আলোচনায় আসছি যে ট্যাক্স ফ্রি গাড়ি এমপিরা পাবে না। এই আইন তো বাতিল করা হয়নি এখনো। এই আইন বাতিল করে না কেন? জরুরি ভিত্তিতে আমি নিলাম না, এটা হলো আমার উদারতা। আমি চাইলে নিতে পারি, এটা হলো আমার অধিকার। আমি তো এটা অধিকারটাকে বলছি অশ্লীল অধিকার। এটা অধিকার হতে পারে না। এমপিরা নির্লজ্জ ছিল, বেহায়া ছিল আগের এমপিরা, কাজে তারা এরকম একটা আইন বানায় নিয়েছিল নিজেদের পক্ষে। যুক্তি দিছিল আমার এলাকায় যেতে হয়, এদের আমার একটা দামি গাড়ি লাগে, তারা ওই গাড়ি চলে যাইতো, তারা ওইটা ট্যাক্স ফ্রি পাবে, অতএব তারা 5 কোটি 6 কোটি টাকা যাবে গাড়ি একটা কিনে নিত, কিনে নিয়ে ওখানে 4-5 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিত, ফাঁকি দিয়ে ওটা সব বেচতো, বেচে ওই টাকা সে নিজের পকেটে ঢুকায়। তারা তো এগুলি করতো। কাজেই এই আইনটা থাকাই উচিত, সংসদের উচিত হবে এই আইনটাকে ইমিডিয়েট বাতিল করা। দেখুন একটা দিক। দ্বিতীয় যে দিকটা, ওনারা যেটা বলতেছেন যে আমরা এলাকায় যাই, এলাকায় ঘোরাফেরা করতে হয়, এই জন্য আমাদের নিজস্ব একটা বাহন থাকা লাগে, হ্যান লাগে, তেল লাগে। আচ্ছা ভাই, আপনারা যদি গাড়ি নিবেন, তাহলে আপনারা যে প্রতি মাসে 70,000 টাকা যে যানবাহন খরচ পান, এটা কি করবেন? ওরকম কি? আপনি এমপি হওয়ার কারণে তো আপনার তো যাতায়াত খরচ হিসেবে আপনাকে তো 70,000 টাকা দেওয়া হচ্ছে প্রতি মাসে, তো ওটা নিয়েন না। আপনাকে ওই যে ইউনিট যে এরকম একটা
জিপ পায় আপনাকে একটা জিপ দেওয়া হবে, এবং আপনি যখন নাকি এমপিশিপ শেষ হবে তখন জিপটা আপনি ফেরত দিয়ে দিবেন। কিন্তু তাহলে আপনি যানবাহন খরচ যে টাকাটা পাবেন ওই টাকাটা নিয়েন না। তাহলে আমার বিষয়টা কথা কিন্তু হলো কি, আছে। ওনাদের যুক্তি আছে, ওনাদের যুক্তিটা খারাপ না, আমি বলি ওনার যুক্তিটা আমি বলি। ওনারা বলতেছেন একজন ডিসি গাড়ি পায়, একজন ইউনো গাড়ি পায়, তাহলে আমি পাবো না কেন? খুব ভালো যুক্তি কিন্তু এটা, এই যুক্তি খারাপ না। সেই হিসেবে ওদের গাড়ি দেওয়া যেতে পারে, কিন্তু তাহলে তাদের অন্যান্য যে খরচগুলো দিচ্ছি, যাতায়াত খরচ, তাদের যে প্রতি মাসে একটা ভাতা দিচ্ছি, এই ভাতাটা 70,000 বন্ধ করে দেওয়া হোক, তাহলে তো হয়ে গেল, কোনো সমস্যা নাই। আর দ্বিতীয় কথা হলো, আপনি সব খরচ হিসাব দেব, দেখেন ওনাদের আপ্যায়ন ভাতা পায়, তারপরে আপনার যাতায়াত ভাতা পায়, লন্ড্রি খরচ পায়, অমুক পায়, তাহলে তো ভাই সবই যদি আমি দেই তাহলে বেতন নিয়েন না। ঢাকা আসলে আপনি হোস্টেল পাচ্ছেন, এমপি হোস্টেল থাকতেছেন। আমার একসঙ্গে দুটো প্রশ্ন। একটা হচ্ছে, এই হাসনাত আব্দুল্লাহদের কি এটি নয়া বন্দোবস্ত যে উপজেলা পরিষদে তারা আবার কর্তৃত্ব খাটাবে, কর্তৃত্ব খাটানোর জন্য আলাদা কক্ষ দরকার, গাড়ির জন্য 70,000 টাকা ভাতা পাচ্ছে, তারপরেও সরকারি গাড়ি দরকার। আহ মানে মানে না এই শুনেন, এই হ্যাঁ, জি। না আমার কথা হলো কি, এটা হলো যে পেতে সবারই ভালো লাগে। আপনি যদি আমাকে বলেন যে আপনাকে আমি এখন কিছু টাকা পয়সা দিয়ে চাচ্ছি, আমি বললাম ভাই কেন, আমাকে এমনি এমনি দিয়ে দিচ্ছেন, তো দেন, না করছে কেন, বিনিময়ে কিছু চাই না, আমাকে যদি দিতে চান সমস্যাটা কিন্তু ভাই। না, আমি এখন হচ্ছে ওটা তাদের হলো যে কি, নয়া পেতে সবারই ভালো বন্দোবস্ত লাগে। কথা ছিল, এই নয়া বন্দোবস্ত কি শুধুই প্রতারণা, শুধুই ভাওতাবাজি? মানে আমরা তো কোনো নয়া বন্দোবস্তের কোনো সিমটম এই 2 মাসে এখন পর্যন্ত দেখলাম না। না, আর ওরা কিন্তু এখন আর নয়া বন্দোবস্তের কথা বলে না। বলে না আচ্ছা। কেন? ওরাও বুঝে গেছে যে নয়া বন্দোবস্ত সে কিছু না, এটা পাবলিক জানে। নয়া বন্দোবস্ত কিছু না, এটা তো আমরা গত 18 মাসে দেখে আসছি। ওরা বরং এখন ক্ষতিগ্রস্ত যতদিন ইউনূস সাহেব ছিল, ওনারা তো মনে করেন আপনার সারা দেশে লুটপাট, সারা দেশে চাঁদাবাজি, সারা দেশে ধমক ধামক সমানে দিছে। গোপালগঞ্জে গেছে তাদেরকে আর্ম পুলিশ দিয়ে তাদেরকে ই দেওয়া হয়েছে। তো ওইটা কি আর পায় এখন? ওটা তো তারা লস করছে। নয়া বন্দোবস্ত মানে গালাগালি করা, অশ্লীল ভাষায় গালাগালি করা, এগুলো তো আমরা দেখছি। কাজেই আমি নয়া বন্দোবস্ত অনেক কিছু। জি, আম, আমি আপনি বলছিলেন যে আগেকার সংসদ সদস্যরা লোভী ছিল বা তারা নিজেদের মতো করে আইন করে নিয়েছিল। এই সংসদে যারা আছে বিএনপি পন্থী কিংবা বা জামাতে যে সংসদ সদস্য আছে, এরাও কিন্তু আগে ছিলেন। এবং আমরা একটা জিনিস খেয়াল করেছি, সংসদের মধ্যে নিজেদের স্বার্থের জায়গা থেকে সংঘাত, আম তর্ক বিতর্ক, সংসদ উত্তপ্ত হয়, কিন্তু যখন সংসদ সদস্যদের ক্ষেত্রে বেতন ভাতা বাড়ানোর ক্ষেত্রে কোনো বিল আসে, সুযোগ সুবিধা বাড়ানোর ক্ষেত্রে কোনো বিল আসে, শুল্কমুক্ত গাড়ির ক্ষেত্রে কোনো প্রস্তাব ওঠে, তখন সবাই এক হয়ে যায়। তো আমরা আগের সংসদের সদস্যদের সাথে এই সংসদের সদস্যদের আলাদা করবো কিভাবে? আমি মনে হয় যে খুব একটা আলাদা পাবেন না, মাত্র তো এদের তো মাত্র যাত্রা শুরু হলো, মাত্র প্রথম অধিবেশন দেখলেন। পরবর্তী অধিবেশন গুলো যদি দেখেন, নিজেদের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য তারা অনেক কিছু করবে আমার ধারণা। খুব একটা পার্থক্য পাবেন না, কারণ ভাই এই লোকগুলো তো বিদেশ থেকে আমদানি হয়নি না।